আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইরানে পরপর 2 বিস্ফোরণ, নিহত বেড়ে 73। লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। তুরস্কের প্রতিরক্ষা সেক্টরে যুক্ত হল নতুন ড্রোন। গাজায় জাতিগত নির্মূলের আশঙ্কা, চাপের মুখে বাইডেন। সু-25 বিমানের হামলায় ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি ধ্বংস। লেবাননে হামলা চালিয়ে তোপের মুখে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন নিছক একটি অস্ত্রমাত্র, রাশিয়ার আসল শত্রুকে জানালেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে পরপর 2 বিস্ফোরণ, নিহত বেড়ে 73। ইরানে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির 4র্থ মৃত্যুবার্ষিকী পালনকালে ইরানে পরপর 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে 73 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 170 জনের বেশি। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের শহীদ গুলজার কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে। প্রথমে বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে 700 মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে 1 কিলোমিটার দূরে। বিস্ফোরণের ভয়ানক শব্দ শুনে শহীদ গুলজারের দিকে জিয়ারতের জন্য যাওয়া যাত্রীরা দ্রুত রাস্তা ছেড়ে দেয়, যাতে অ্যাম্বুলেন্সগুলো বিস্ফোরণ স্থলের দিকে যেতে পারে। কেরমানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত আহত 15 জনকে এখন পর্যন্ত কেরমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শহীদ সোলাইমানির কবর জিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নর, রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল নাকি সন্ত্রাসী হামলা তা এখনো স্পষ্ট নয়। প্রথম বিস্ফোরণে কিছুক্ষণ পরপরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্না নিউজ। লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ফের লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে 3টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হুতিরা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ আশপাশের পানিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে মঙ্গলবার জানিয়েছে, লোহিত সাগর থেকে মাল্টার পতাকা তোলা একটি কন্টেইনারবাহী জাহাজ এর পেছনের পাশের দিকে 3টি বিস্ফোরণ দেখার কথা জানিয়েছে। জাহাজটির মাস্টার জোট বাহিনীর যুদ্ধজাহাজের সাহায্য চেয়েছিল। অ্যামব্রে বলেছে, তারা বুঝতে পেরেছে ইয়েমেনের তাইস প্রদেশের দিক থেকে ক্ষেপণাস্ত্রটি 3টি ছোড়া হয়েছে। যেখানে বিস্ফোরণগুলো ঘটেছে তার 1.5 কিলোমিটারের মধ্যে প্রায় 50 মিটার লম্বা ছোট একটি নৌযান দেখেছে কাছে থাকা আরেকটি জাহাজ। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছে, ইরিত্রিয়ার আসাব বন্দর থেকে 33 নটিক্যাল মাইল পূর্বে বাবাল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের 1 থেকে 5 নটিক্যাল মাইলের মধ্যে 3টি বিস্ফোরণের কথা জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হুতিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বা ইসরায়েলি বন্দরের দিকে এগোতে থাকা জাহাজগুলোকেই শুধু লক্ষ্যস্থল করছে। হুতিদের হামলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগরের জলপথে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এর বদলে আফ্রিকা মহাদেশ ঘুরে বিকল্প কিন্তু দীর্ঘ আরেকটি জলপথ ব্যবহার করতে শুরু করেছে তারা। তুরস্কের প্রতিরক্ষা সেক্টরে যুক্ত হলো নতুন ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা হ্যাভেলসানের তৈরি স্বাধীন ক্লাউড ড্রোন বাহা সম্প্রতি তুরস্কের সশস্ত্র বাহিনীর ইনভেন্টরিতে প্রবেশ করেছে। হাভেলসান প্রতিরক্ষা খাতের একটি সফটওয়্যার এবং সিস্টেম কোম্পানি। এটা ডিজিটাল ইউনিটির ধারণার পরিধির মধ্যে মনুষ্যবিহীন স্থল বিমান এবং সমুদ্রযান বিকাশ করছে। একই বছরে এটা বার্কান মনুষ্যবিহীন স্থল যুদ্ধযান এবং বাহা মনুষ্যবিহীন বিমানের মতো মনুষ্যবিহীন সিস্টেম চালু করেছে। এগুলো তুরস্কের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ভবিষ্যতের অভিযানিক চাহিদা সমূহ পূরণ করবে। বাহা আধুনিক সেনাবাহিনীর চাহিদা মেটানোর জন্য বিকশিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে পরিষেবাতে রাখা হয়েছে। বাহা একটি স্বাধীন সাবক্লাউড ইউএভি যা উলম্ব উড্ডয়ন এবং অবতরণে ক্ষমতাপ্রাপ্ত। মিশন সম্পাদনের সম্পূর্ণ স্বাধীন একটি মডুলার কাঠামো রয়েছে, যা বিভিন্ন পেলোডগুলির সংহতকরণকে
সহজতর করে এবং অন্যান্য কার্যকারিতাও অনেক উন্নত। বাহা একটি উল্লম্বভাবে সক্ষম ফিক্সড উইংসাপ ক্লাউড স্বায়ত্তশাসিত বিমান হিসেবে কাজ করে। সূত্র আনাদুলু এজেন্সি। গাজায় জাতিগত নির্মূলের আশঙ্কা, চাপের মুখে বাইডেন। ইসরায়েলের সরকারের প্রধান সদস্যরা ফিলিস্তিনের গাজা থেকে বের করে দেওয়ার ধারণাকে সমর্থন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার আইনজীবীরা প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তার প্রশাসনের সন্ত্রাস বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। অতি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্নোমোট্রিস এ সপ্তাহে বলেছেন যে ইসরায়েলের উচিত আনুমানিক 223 লাখ ফিলিস্তিনিকে উপকূলীয় ছিটমহল থেকে দেশত্যাগে উৎসাহিত করা। ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজায় একটি সামরিক আক্রমণ চালাচ্ছে, যার ফলে আনুমানিক 19 লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের মতে। যদি গাজায় 20 লাখের পরিবর্তে 1 বা 2 লাখ আরব থাকে তবে পরের দিনের পুরো আলোচনাটি সম্পূর্ণ ভিন্ন হবে। স্ট্রমিস রোববার ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের আহ্বান জানিয়ে বলেন, একদিন পরে বেন গভির, যিনি জাতীয় নিরাপত্তার তত্ত্বাবধান করেন, অনুরূপ আবেদন করেছিলেন, বলেছিলেন যে এটি একটি সঠিক, ন্যায্য, নৈতিক এবং মানবিক সমাধান। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে। গাজার বাইরে ফিলিস্তিনিদের পুনর্বাসনের আশঙ্কার দিকে ইঙ্গিত করে ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য। মানবাধিকার এবং আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আন্তর্জাতিক আইনের অধীনে জোরপূর্বক বাস্তুচ্যুতটি একটি যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের দিকে পরিচালিত করতে পারে। ফিলিস্তিনি আমেরিকান সংগঠন রাশা মুবারক বলেছেন, আপনি যখন বাড়িঘরে বোমা হামলা করছেন এবং পুরো জনসংখ্যাকে অনাহারে ফেলছেন, তখন এটি সত্যিই স্বেচ্ছাসেবী নয়। সূত্র আল জাজিরা। সু-25 বিমানের হামলায় ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি ধ্বংস। রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের সু-25 অ্যাটাক এবং এয়ারক্রাফট S-8 আনগাইডেড আর্টিলারি রকেট দিয়ে ইউক্রেনের শক্ত ঘাঁটি এবং ডোনেটস্ক এলাকায় জনশক্তিকে আঘাত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সু-25 আক্রমণকারী বিমানের ক্রুরা ডোনেটস্ক এলাকায় শক্তিশালী ঘাঁটি এবং শত্রু জনশক্তিতে আঘাত করেছিল। S-8 আনগাইডেড আর্টিলারি রকেট দিয়ে হামলা চালানো হয়েছিল। 25 মিটারের অত্যন্ত কম উচ্চতা থেকে লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছিল, মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র তাস। লেবাননে হামলা চালিয়ে তোপের মুখে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন জানালেও এখন অবস্থান পাল্টাচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়েছে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালে আল আরুরি সহ 4 জনকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রী ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টোজের সঙ্গে ফোনালাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধ লেবাননে না ছাড়ানোর জন্য গান্টোজকে আহ্বান জানান। এছাড়াও ম্যাক্রো তার এই বার্তাটি চলমান যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সব সেনাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে গাজায় প্রায় 3 মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল গাজায় হামলা চালানোর পরপরই ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা জানিয়ে ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উভয় দেশের একাধিক সেনা হতাহত হয়েছে। ইউক্রেন নিছক একটি অস্ত্র মাত্র, রাশিয়ার আসল শত্রুকে জানালেন পুতিন। রাশিয়ার শত্রুদের ব্যবহার করা একটি অস্ত্র হচ্ছে ইউক্রেন। এই অস্ত্র দিয়ে রাশিয়াকে পরাস্ত করতে চাইছে সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন। তিনি মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত হওয়া সেনাদের সঙ্গে দেখা করেন। এই সময় তাকে সাংবাদিকরা ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থন সম্পর্কে প্রশ্ন করেন। এর জবাবে পুতিন বলেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু এই পশ্চিমা দেশগুলোই। ইউক্রেন কেবলমাত্র তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা তাদের নিজেদের সমস্যার সমাধানের চেষ্টা করছে। পুতিন আরো বলেন যে মস্কো এবং কিয়েভের মধ্যে দ্বন্দ্ব পশ্চিমা দেশগুলোর হাতে সাজানো। তারা রাশিয়াকে পরাজিত করতে চায়, তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারা এখন কিভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায় সেই রাস্তা খুঁজছে। পুতিন জানান, রাশিয়ার দ্বন্দ্ব শেষ করতে চায়, তবে শুধুমাত্র রাশিয়ার দেওয়া শর্ত অনুযায়ী সংঘাত শেষ হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের আজীবন লড়াই করার ইচ্ছা নেই, তবে আমরা আমাদের অবস্থান ছাড়তে চাচ্ছি না। পুতিন বলেন, আপনারা দেখছেন যে যুদ্ধক্ষেত্র থেকে তারা ধীরে ধীরে পিছু হটছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তথাকথিত সভ্য পশ্চিমারা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তা সত্ত্বেও তারা হারছে।